2026 সালের এপ্রিল মাস যখন বিশ্ব তাকিয়ে আছে নতুন প্রযুক্তির দিকে, তখন ভারতের উত্তর পূর্বের প্রবেশদ্বার মণিপুর কি এক ভয়াবহ প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের ল্যাবরেটরি হয়ে উঠেছে। গত 3 বছরে ষষ্ঠবারের মতো ইন্টারনেট ব্ল্যাকআউট, অবৈধ স্টারলিংক ডিভাইসের চোরাচালান আর আকাশপথে ড্রোনের মাধ্যমে পিন পয়েন্ট অ্যাট্যাক। মণিপুরের এই সংকট এখন আর কেবল দুটি সম্প্রদায়ের দাঙ্গা নয়, এটি এখন ভারতের জাতীয় নিরাপত্তা এবং এশীয় ভূ রাজনীতির একটা গভীর চক্রান্ত। মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও থেকে শুরু করে সীমান্তে কাঁটাতারের লড়াই, নেপথ্যে কি বেইজিংয়ের গ্রে জোন ওয়ারফেয়ার, নাকি ইম্ফল উপত্যকার কোনো লুকোনো শক্তির উত্থান? কেন 2026 সালে এসেও শান্ত হতে পারছে না এই পাহাড়ি রাজ্য? আজ আমরা তথ্যের কাটাছেঁড়া করে বের করব সেই সত্যগুলো, যা হয়তো বড় বড় মিডিয়া হাউসগুলো বলতে ভয় পাচ্ছে। আপনি দেখছেন গ্লোবাল ডিকোডার। আজ ডিকোড করব মণিপুর সংকটের সেই ভয়ঙ্কর গ্লোবাল কানেকশন। তাহলে চলুন শুরু করা যাক। বর্তমান পরিস্থিতির মানচিত্র ও তথ্য। মণিপুরের এই সংকটকে বুঝতে হলে আপনাকে এই মানচিত্রের ভাষা প্রথমে বুঝতে হবে। লক্ষ্য করুন, রাজ্যের মাত্র 10% ভূমি এই ইম্ফল উপত্যকা, যেখানে জনসংখ্যার 57% মেইতেই সম্প্রদায়ের বাস, আর বাকি 90% পাহাড়ি ভূমি, যা কুকিজো এবং নাগা আদিবাসীদের অধিকারভুক্ত। এই ভৌগোলিক ভারসাম্যহীনতাই হলো দীর্ঘস্থায়ী সংঘাতের প্রধান বারুদ। 2026 সালে 7 এপ্রিল বিষ্ণুপুর জেলার ত্রংলাউবি গ্রামে হওয়া সেই ভয়াবহ বোমা হামলা কেবল দুটো শিশুর প্রাণ কেড়ে নেয়নি, বরং এটা উপত্যকা আর পাহাড়ের মাঝে থাকা সেই বাফার জোনের নিরাপত্তাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। গত কয়েক বছরে সরকারের পক্ষ থেকে 5000-এরও বেশি অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের দাবি করা হলেও বাস্তবতা হলো এখন কয়েক হাজার স্বয়ংক্রিয় রাইফেল এবং কয়েক লক্ষ রাউন্ড গুলি সাধারণ মানুষের হাতে রয়েছে। 18 এপ্রিল 2 নাগা ব্যক্তিকে হত্যার ঘটনা এই পরিস্থিতিকে আরও অনেকটাই জটিল করে তুলেছে, কারণ এখন সংঘাতের সমীকরণে যুক্ত হয়েছে তৃতীয় পক্ষ। প্রশ্নটা তো এখানেই, 2023 থেকে 2026 এই 3 বছরে কয়েক হাজার কোটি টাকার কেন্দ্রীয় সাহায্য আর কয়েক কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন থাকার পরেও কেন আগ্নেয়গিরি শান্ত হচ্ছে না? কারণ এই লড়াই এখন আর কেবল জমির নয়, এটা এখন অস্তিত্বের। এক পক্ষ লড়ছে তাদের পূর্বপুরুষের ভিটে রক্ষার জন্য, আর অন্য পক্ষ লড়ছে নিজেদের জাতিগত স্বীকৃতির জন্য। আর এই আগুনেই ঘি ঢালছে সীমান্তের ওপারের কিছু অদৃশ্য শক্তি। মূল সংঘাতের কারণ বিশ্বাস বনাম অধিকার। মণিপুরের এই যুদ্ধ যতটা না অস্ত্রের, তার থেকেও অনেক বেশি আইনি মারপ্যাচে ঘেরা অস্তিত্বের। সংকটের মূলে রয়েছে আস্থার এক অতল গহ্বর। লক্ষ্য করুন, সমতলের মেইতেই সম্প্রদায়, যারা রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 53%, কিন্তু প্রশাসনিকভাবে তারা রাজ্যের মাত্র 10% উপত্যকা ভূমিতে সীমাবদ্ধ। 1909 সালে সেন্সাস রিপোর্টে যারা উপজাতি হিসেবে নথিভুক্ত হয়েছিল, আজ সেই এসটি মর্যাদাই তাদের প্রধান দাবি। কেন? কারণ বর্তমান আইন অনুযায়ী উপত্যকার মেইতেইরা পাহাড়ি অঞ্চলে জমি কিনতে পারে না, কিন্তু পাহাড়ের মানুষ অনায়াসেই উপত্যকায় স্থায়ী হতে পারে। মেইতেইদের ভয় এটি তাদের জনতাত্ত্বিক অস্তিত্বকে বিলীন করে দিচ্ছে। ঠিক উল্টো মেরুতে দাঁড়িয়ে পাহাড়ের কুকিজো এবং নাগা সম্প্রদায়। ভারতের সংবিধানে 371C অনুচ্ছেদ তাদের যে বিশেষ সুরক্ষা দেয়, এসটি মর্যাদা পেলে মেইতেইরা সেই সুরক্ষায় ভাগ বসাবে। এটাই তাদের মূল শঙ্কা। তাদের দাবি, মেইতেইরা রাজনৈতিক আর অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী। যদি তারা পাহাড়ের জমি কেনার অধিকার পেয়ে যায়, তবে আদিবাসীদের পৈতৃক ভূমি আর সংরক্ষিত চাকরির কোটা কর্পোরেট আর প্রভাবশালীদের দখলে চলে যাবে। এটা কেবল একটা প্রশাসনিক বিরোধ নয়, এটা আইডেন্টিটি পলিটিক্সের একটা চরম বিস্ফোরণ, যেখানে মেইতেইরা লড়ছে তাদের শেকড় আর আদিপুরুষদের জমি রক্ষার আইনি কবচের জন্য, আর কুকিরা লড়ছে তাদের সংরক্ষিত স্বাধিকার আর পাহাড়ি অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। এই দীর্ঘস্থায়ী বিশ্বাসের অভাবকেই ব্যবহার করছে তৃতীয় পক্ষ। 2026 সালের এই রণক্ষেত্রে আজ রক্ত ঝরছে শুধুমাত্র একটা সার্টিফিকেটের দাবির জন্য কিন্তু নয়, বরং হারিয়ে যাওয়ার ভয়ের জন্য। ভূ রাজনীতি ও বৈদেশিক হস্তক্ষেপ, চীন পাকিস্তান ফ্যাক্টর।
কিন্তু প্রশ্ন জাগছে, মণিপুর কি কেবল জাতিগত দাঙ্গার আগুনেই পুড়ছে, নাকি এটা একটা সুপরিকল্পিত হাইব্রিড ওয়ারফেয়ার? মণিপুর আজ কেবল একটা দাঙ্গার ময়দান কিন্তু নয়, এটা ভারতের বিরুদ্ধে চলা একটা আন্তর্জাতিক ছায়াযুদ্ধের ল্যাবরেটরি। প্রথমত, চীনের ভূমিকা। বিশেষজ্ঞরা একে বলছে গ্রে জোন ওয়ারফেয়ার। বেইজিং সরাসরি যুদ্ধ না করেও মায়ানমারের চীন স্টেট এবং সাগাইং অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাধ্যমে মণিপুরে অত্যাধুনিক অস্ত্রের যোগান দিচ্ছে। চীন থেকে আসা কিউপিজেড সিরিজের রাইফেল এবং উন্নত ড্রোন প্রযুক্তি ব্যবহার করে যেভাবে বাফার জোনে হামলা চালানো হচ্ছে, তা কোনো সাধারণ দাঙ্গাকারীর কাজ কিন্তু হতেই পারে না। ভারতের অ্যাক্ট ইস্ট নীতি এবং ভারত মায়ানমার থাইল্যান্ড হাইওয়ে প্রকল্পকে স্থবির করে দিয়ে এই অঞ্চলে ভারতের অর্থনৈতিক করিডর ধ্বংস করাই কি বেইজিংয়ের চূড়ান্ত মাস্টার প্ল্যান? দ্বিতীয়ত, পাকিস্তানের অদৃশ্য পরোক্ষ ছায়া। যদিও মণিপুর থেকে পাকিস্তান হাজার মাইল দূরে, কিন্তু আইএসআই এর ব্লিড ইন্ডিয়া পলিসি এখানে সক্রিয়। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা এবং মায়ানমারের মাদক সিন্ডিকেটগুলোকে ব্যবহার করে উত্তর পূর্ব ভারতে অস্থিরতা জিইয়ে রাখা হচ্ছে। ড্রোনের মাধ্যমে আইইডি ফেলা কিংবা পিন পয়েন্ট অ্যাটাক করার যে কৌশল বর্তমানে মণিপুরে দেখা যাচ্ছে, তার সাথে কিন্তু নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের ব্যবহৃত ড্রোন যুদ্ধের অদ্ভুত একটা মিল খুঁজে পাচ্ছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। এই যুদ্ধে জ্বালানি আসছে গোল্ডেন ট্রায়াঙ্গেল থেকে আসা মাদক ব্যবসার কালো টাকা দিয়ে। একে বলা হচ্ছে নার্কো টেরোরিজম। একদিকে মায়ানমারের জান্তা সরকারের অস্থিতিশীলতা, অন্যদিকে চীন ও পাকিস্তানের গোয়েন্দা নেটওয়ার্ক। সব মিলিয়ে মণিপুরকে একটা স্থায়ী অস্থিতিশীল জোনে পরিণত করার চেষ্টা চলছে। ভারত কি পারবে এই বহুমাত্রিক আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল ছিঁড়ে শান্তি ফিরিয়ে আনতে? বাংলাদেশ ও আঞ্চলিক নিরাপত্তা। মণিপুরের এই আগুন কি তবে বাংলাদেশের সীমানাও স্পর্শ করতে যাচ্ছে? 2026 সালের এই উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিশ্লেষকদের কপালে এখন চিন্তার ভাঁজ। এর কারণ কোনো সরাসরি যুদ্ধ নয়, বরং ট্রান্সন্যাশনাল এথনিক কানেকশন বা আন্তদেশীয় জাতিগত যোগসূত্র। লক্ষ্য করুন, মণিপুরের কুকিজো সম্প্রদায়ের সাথে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের কেএনএফ বা বম পার্টির গভীর জাতিগত আর সংস্কৃতিগত মিল রয়েছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী মণিপুরের এই দীর্ঘস্থায়ী অস্থিরতা বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে একটা ডোমিনো এফেক্ট তৈরি করতে পারে। মণিপুরের বিদ্রোহীদের হাতে থাকা অত্যাধুনিক ড্রোন বা গ্রেনেড লঞ্চার যদি দুর্গম পাহাড়ি সীমান্ত দিয়ে কেএনএফ এর মতো গোষ্ঠীগুলোর হাতে গিয়ে পৌঁছায়, তবে তা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটা ভয়াবহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এর সাথে যুক্ত হয়েছে অস্ত্র আর মাদক পাচারের ত্রিমুখী করিডোর। মায়ানমারের গৃহযুদ্ধ, মণিপুরের দাঙ্গা আর বাংলাদেশের সীমান্ত নজরদারির চ্যালেঞ্জ, এই তিনটি বিষয় এখন একটাই সূত্রে গাঁথা। নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, মণিপুরে অস্থিতিশীলতা যত দীর্ঘস্থায়ী হবে, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আসা অবৈধ অস্ত্রের চোরাচালান রুট তত বেশি সক্রিয় হয়ে উঠবে। বিশেষ করে বাংলাদেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব সীমান্ত দিয়ে এই অস্ত্রের আনাগোনা কেবল জঙ্গিবাদ নয়, বরং পুরো অঞ্চলের ভারসাম্যটাই নষ্ট করতে পারে। এছাড়াও রয়েছে মানবিক বিপর্যয়। মণিপুরের সংঘাতের ফলে বাস্তুচ্যুত মানুষ যদি মিজোরাম হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে, তবে রোহিঙ্গা সংকটে জর্জরিত বাংলাদেশের জন্য এটা হবে একটা নতুন বোঝা। সুতরাং মণিপুর আজ কেবল ভারতের অভ্যন্তরীণ সমস্যা নয়, এটা এমন এক আঞ্চলিক টাইম বোমা যার বিস্ফোরণ বাংলাদেশের পাহাড়কেও প্রকম্পিত করতে পারে। ঢাকা ও দিল্লির জন্য এখন তাই সীমান্তের প্রতিটি স্পন্দনে নজর রাখা কিন্তু বাধ্যতামূলক। প্রযুক্তির লড়াই, স্টারলিংক বিতর্ক। মণিপুরের এই সংঘাত কেবল মাটিতেই সীমাবদ্ধ নেই, এটি এখন পৌঁছে গিয়েছে মহাকাশে। ভারত সরকার যখন গুজব এবং সমন্বয় রুখতে রাজ্যে বারবার ইন্টারনেট শাটডাউন করছে, ঠিক তখনই সামনে এসেছে একটা চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ উঠছে সীমান্তের ওপার থেকে অবৈধভাবে আনা ইলন মাস্কের স্টারলিংক ডিভাইস ব্যবহারের। কিন্তু কিভাবে? ভারতে তো এখনও স্টারলিংকের বাণিজ্যিক অনুমতি নেই। গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, মায়ানমারে স্টারলিংক বৈধভাবে চালু থাকার সুযোগ নিয়ে চোরাচালানকারীরা এই টার্মিনালগুলো মণিপুরের বিদ্রোহী আস্তানায় পৌঁছে দিচ্ছে।
সরকার যখন স্থানীয় টাওয়ার বা ফাইবার অপটিক কেবল বন্ধ করে দিচ্ছে, তখন স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি মহাকাশ থেকে পাওয়া ইন্টারনেট হয়ে উঠছে বিদ্রোহীদের জন্য অদৃশ্য এবং অভেদ্য যোগাযোগের মাধ্যম। এলন মাস্ক দাবি করেছেন যে ভারতের উপর স্টারলিংকের বেম বা সিগন্যাল বন্ধ রাখা হয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন জিও ফেন্সিং প্রযুক্তি সবসময় নিখুঁত নয়। মায়ানমার সীমান্তের এত কাছাকাছি হওয়ায় সিগন্যাল ওভারল্যাপের সুযোগ নিয়ে ওই ডিভাইসগুলো দিব্যি কাজ করে যাচ্ছে। এটা ভারতের জন্য কেবল প্রযুক্তিগত চ্যালেঞ্জ নয়, বরং এটি ডিজিটাল সার্বভৌমত্বের প্রশ্ন। স্যাটেলাইট ইন্টারনেটের এই অনিয়ন্ত্রিত ব্যবহার ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটা নতুন মাথা ব্যথা। যদি সরকারি নিয়ন্ত্রণের বাইরে মহাকাশ থেকে আসা ইন্টারনেট দিয়ে দাঙ্গার সমন্বয় করা হয়, তবে তাকে আটকানোর প্রযুক্তি ভারতের কাছে কতটা প্রস্তুত? মণিপুরের এই যুদ্ধ প্রমাণ করে দিচ্ছে যে আধুনিক যুদ্ধক্ষেত্রে জয় পরাজয় এখন আর কেবল কামানের গোলায় নয়, বরং মহাকাশ থেকে আসা ডেটা সিগন্যালেও নির্ধারিত হতে পারে। সমাধান কি? মণিপুরের এই রক্তক্ষরণ কি তবে অন্তহীন? কেবল বন্দুকের নল কি পারবে কয়েক দশকে জমে থাকা ঘৃণা আর অবিশ্বাস ধুয়ে দিতে? ইতিহাস সাক্ষ্য দেয় সামরিক শক্তি সংঘাতকে সাময়িকভাবে ফ্রিজ বা স্থগিত করতে পারে, কিন্তু শান্তির স্থায়ী বীজ বপন করতে পারে না। মণিপুরের জন্য আজ একটি নিছক প্রশাসনের চেয়েও বেশি প্রয়োজন একটি পলিটিক্যাল হার্টবিট বা রাজনৈতিক হৃদস্পন্দন। সমাধানের প্রথম ধাপ হতে হবে সীমান্তের অভেদ্য সুরক্ষা। ভারত মায়ানমার সীমান্তের ১৬৪৪ কিলোমিটার জুড়ে স্মার্ট ফেন্সিং বা ফ্রি মুভমেন্ট রেজিম পাকাপাকি বন্ধ করা এখন সময়ের দাবি। যতক্ষণ অনুপ্রবেশ আর মাদকের কালো টাকা আসা বন্ধ না হবে, ততক্ষণ মণিপুরের ভেতরের বারুদ কিন্তু নিঃশেষ হবে না। দ্বিতীয়ত, আস্থার সংকট দূর করা। স্থানীয় নেতৃত্ব যখন জাতিগত মেরুকরণে বিভক্ত, তখন কেন্দ্রের প্রয়োজন আরও সাহসী এবং নিরপেক্ষ হস্তক্ষেপ। প্রয়োজনে সংবিধানের ৩৫৫ বা ৩৫৬ ধারার অধীনে সরাসরি প্রশাসনিক নিয়ন্ত্রণ আরও জোরালো করে দুই পক্ষকেই এই বার্তা দিতে হবে যে রাষ্ট্র কোনো নির্দিষ্ট গোষ্ঠী নয়, রাষ্ট্র সংবিধানের। এবং চূড়ান্ত সমাধান লুকিয়ে আছে একটি গ্র্যান্ড পলিটিক্যাল রিকনসিলিয়েশন বা রাজনৈতিক সমঝোতায়। মেইতেইদের জমি রক্ষার আইনি নিশ্চয়তা এবং পাহাড়ি আদিবাসীদের সাংবিধানিক সুরক্ষা, এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা অসম্ভব নয় যদি সদিচ্ছা থাকে। ৩৭১ অনুচ্ছেদের সংস্কার এবং ষষ্ঠ তফসিলের আওতায় পাহাড়ি অঞ্চলকে আরও স্বায়ত্তশাসন দিয়ে একটি মধ্যপন্থা খুঁজে বের করতেই হবে। মণিপুর কেবল ভারতের একটি রাজ্য নয়, এটি আমাদের জাতীয় অখণ্ডতার পরীক্ষা। ইম্ফল থেকে উখরুল প্রতিটি ইঞ্চিতে শান্তি ফেরানো কেবল সেনার কাজ কিন্তু নয়, এটি প্রতিটি নাগরিক ও রাজনীতিকের নৈতিক দায়বদ্ধতা। গ্লোবাল ডিকোডারের আজকের এই বিশ্লেষণে আমরা কেবল সমস্যা নয়, একটি সম্ভাবনার কথা বলতে চেয়েছি। এখানকার প্রতিটি প্রাণ হারানো মানে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দর্শনে আঘাত লাগা। আপনাদের কি মনে হয় মণিপুরের এই ক্ষত সারাতে ভারত সরকারের আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত? এবং মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা কি এখন সময়ের দাবি? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এই ধরনের গভীর বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন গ্লোবাল ডিকোডার। ধন্যবাদ।